সেই সমস্যাদের সম্পর্কে পক্ষকাল ব্যাপী গোটা অঞ্চল এলাকায় সেখানে প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক গলি, প্রায় প্রত্যেক বাড়িতে জনগণের সাথে জনসংযোগ করার পর জনগণের তরফ থেকে উত্থাপিত এই এলাকার জ্বলন্ত দাবিগুলো নিয়ে এই সমস্যাগুলোর যাতে দ্রুত নিরসন হয়, সরকারের আগরতলা পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করে আজকে এখানে যে গণ অবস্থান সংগঠিত হচ্ছে, এই অবস্থান কর্মসূচির সাথী সভাপতি মণ্ডলীর সদস্যগণ এখানে আমাদের পার্টির আহ্বানে এই এলাকার শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, অনেক প্রবীণা তারা এখানে তাদের এই শারীরিক অবস্থার মধ্যেও এই তপ্ত রোদে এখানে জনগণের সাথে কণ্ঠস্বর মিলিয়ে এখানে সামিল হয়েছেন। তার সাথে গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন অংশের আমাদের ভাই ও বোনেরা এবং বন্ধুগণ এবং এই ব্যস্ততম এই রাধানগর মোটর স্ট্যান্ড এলাকার মোটর শ্রমিক বন্ধুগণ, পথচারী এবং মিডিয়ার বন্ধুগণ, আমি সমস্ত অংশের নাগরিক বন্ধুদের আমাদের পার্টির তরফ থেকে, আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে এবং আমাদের পার্টির এই অভয়নগর অঞ্চল কমিটিকে আন্তরিক সাধুবাদ জ্ঞাপন করছে যে আরো নানা ধরনের কর্মসূচির মধ্যেও তারা এই ইস্যুগুলোকে নিয়ে এই পক্ষকাল ব্যাপী এবং আজকে এই কর্মসূচি তারা সংযুক্ত করছে। বন্ধুগণ, এটা শুধু এই অভয়নগরের সমস্যা না, আজকে গোটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার সমস্যা। আমরা জানি, আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ, আগরতলা শহরের মানুষ, আমরা গর্বিত আমাদের এই রাজধানী শহরকে নিয়ে। এই উত্তর পূর্বাঞ্চলের প্রাচীনতম মিউনিসিপাল কাউন্সিল বা মিউনিসিপাল কর্পোরেশন হয়েছে আজকে। গুয়াহাটি, শিলচর, শিলং, ইম্ফল, ইটানগর, তারও বহু আগে আগরতলা শহর মিউনিসিপ্যালিটি হিসাবে তার আত্মবিকাশ ঘটেছিল আজ থেকে 153 বছর আগে। কিন্তু সেই সময়ে তখনকার জনসংখ্যার নিরিখে, তখনকার সভ্যতার যে স্তর, সে নিরিখে মাত্র ওদিকে হাওড়া নদী, এদিকে কাটাখাল, তার মাঝখানে 1003 লোকের জন্য এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল। অবশ্যই তৎকালীন সময়ের যারা এই শহরকে যারা পত্তন করেছেন তাদেরকে আমরা স্মরণ করব, ধন্যবাদ জানাবো। কিন্তু গত 153 বছরে সভ্যতার নিয়মে, প্রকৃতির নিয়মে আগরতলার জনসংখ্যা বেড়েছে। প্রশাসনিকভাবে তার সীমানা সম্প্রসারিত না হলেও জনবসতি এই হাওড়া এবং কাটাখাল ছাপিয়ে
এদিকে অভয়নগর, কুঞ্জবন এবং ধীরে ধীরে একেবারে সিমনা, মোহনপুর সেদিকে সম্প্রসারিত হচ্ছে। তো প্রগতিশীল যারা শাসক দল বিভিন্ন সময়েতে যারা এসেছেন এবং গেছেন পৃথিবীর সমস্ত প্রান্তে, তার দায়িত্ব সভ্যতার সাথে তাল মিলিয়ে মানুষের প্রয়োজনকে মাথায় রেখে তার সাধ্যের মধ্যে দাঁড়িয়েও কিভাবে এই নগর পরিকাঠামো তথা নাগরিক পরিষেবার নতুন নতুন দিক এটাকে সংযুক্ত করা যায় এবং সহজলভ্যভাবে মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া যায়। এই ত্রিপুরাজ্যের মধ্যে সেখানে সেই 1871 ইংরেজিতে কিছু এরকম উদ্যোগ নেওয়ার পর, কিছু পরিকাঠামো করার পর একটা দীর্ঘ সময় আমাদের ত্রিপুরাজ্য ভারতে যোগদান করার পরও আমরা তৎকালীন শাসক দলের তরফ থেকে কি রাজ্য সরকার বা আগরতলা মিউনিসিপাল কাউন্সিল দায়িত্বে যারা এসছেন তাদের তরফ থেকে সে উদ্যোগ দেখিনি। কিন্তু রাজ্যে 1978 ইংরেজিতে বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হবার পর মাঝখানে 5 বছর বাদে আবার 1993 ইংরেজিতে যখন বামফ্রন্ট আবার ফিরে আসলো, প্রথম 10 বছর এবং পরবর্তী সময়তে 25 বছর, সেই 35 বছরে সারা ত্রিপুরাজ্যের সাথে সেখানে তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও কিভাবে এই রাজধানী শহরকে শুধু পরিকাঠামোর দিক থেকে না, নাগরিক পরিষেবা এটা শুধু কিছু পরিকাঠামো গড়ে তুললেই হয় না, তার সাথে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, কলা, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগ এবং আধুনিক সভ্যতার যে প্রয়োজন, বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরিষেবা যুক্ত করা যায়, সে উদ্যোগ শুরু হয়েছে। এবং নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এটাকে মাথায় রেখে আগরতলা পৌর নিগমের সীমানা বৃদ্ধি করা হয়েছে। গোটা আগরতলা শহরে এই নিগম এলাকাতে যেখানে নতুন গ্রাম, নতুন পাড়া যুক্ত হয়েছে, সেখানে কেন্দ্রের আরবান মিনিস্ট্রি থেকে বরাদ্দ সেরকম ভাবে না থাকলেও এবং সেখানে রাজ্যের অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বামপন্থী ফ্রন্ট সরকার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এ সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সেখানে লাভজনক শর্তে এই আগরতলা শহরে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, পয় প্রণালী, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সাথে তাল মিলিয়ে কিভাবে শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে খেলাধুলা তার বিকাশ ঘটানো যায়, আজকে তা করেছে। এবং সেই পরিকল্পনা থেকে সেই পুলিশ লাইন থেকে ফায়ার সার্ভিস চৌমনি অব্দি ফ্লাইওভার, এখানে কাটাখালের উপরে দ্বিতীয় সেতু, হাওড়ার উপরে দ্বিতীয় সেতু এবং কাটাখাল আর অন্যদিকে হাওড়ার উপরে আরো অনেকগুলো সেতু, আগরতলা শহরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকরণ এবং বিশুদ্ধ জল সরবরাহের জন্য আগরতলার বিভিন্ন প্রান্তে নদী থেকে এবং মাটির তলা থেকে জল তুলে কিভাবে
বাড়ি বাড়ি তা সরবরাহ করা যায়, ক্রয় প্রণালী এটাও আরো আধুনিক করা যায়, তার সাথে নতুন কলেজ, নতুন সাংস্কৃতিক কেন্দ্র, নতুন খেলার মাঠ, স্টেডিয়াম, অনেক কিছু করেছে। এবং সেই সময়তে আমাদের দেশের সরকার যখন আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি স্মার্ট সিটির জন্য উদ্যোগ গ্রহণ করলো, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। এবং সেই স্মার্ট সিটিতে আগরতলার এই পরিকাঠামো উন্নয়নে যাতে আরো অনেক বিষয় সংযোজন করা যায়, এই উদ্যোগগুলো সেখানে শুরু হয়েছে, যেগুলো আরবান মিনিস্ট্রি থেকে অর্থ পাওয়া যায় না, এগুলো এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে হলে করার জন্য উদ্যোগ শুরু করেছে। কিন্তু এর রূপায়ণ যখন শুরু হলো, এই রাজ্যের মধ্যে রাজনৈতিক পরিবর্তন হলো। মিথ্যা প্রতিশ্রুতি এবং আকাশ কুসুম এরকম নানা ধরনের স্বপ্ন দেখিয়ে 18 সালে এখানে কায়েম হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরা মাথা, এখন এই আইপিএফ ত্রিপুরা মাথা জোট সরকার। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এসে এখানে যখন কোন নির্বাচন আসে, এরা প্রতিশ্রুতির ফুল জোরে এরা ছিটিয়ে দেন, অনেক স্বপ্ন দেখান সারা ত্রিপুরা রাজ্যের সাথে আগরতলা শহরকেও। এটা করা হবে, সেটা করা হবে, আগরতলাকে তিলোত্তমা করা হবে। কিন্তু আজকে লক্ষ্য করছি কি, রোদ চড়া, আমি খুব সময় নেব না, শুধু কয়েকটা বিষয় মিডিয়া এবং আগরতলার নাগরিকদের সামনে তুলে ধরব। বলা হয়েছে যারা কাটাখালের পারে, হাওড়ার পারে যারা থাকেন, তাদেরকে পুনর্বাসন করার জন্য বামপন্থী ফ্রান্স সরকারে আমাদের যে আখাউড়ার দিকে সেখানে জমি অধিগ্রহণ করে তাদের জন্য আবাসন তৈরি করা হবে। আমরা এরকম কিছু কিছু শুরু করেছি বিভিন্ন জায়গাতে, তখন কয়েকশো পরিবারকে সেখানে পুনর্বাসিত করাও হয়েছে। এখানে এসে নাম দিল লাইট হাউস, 1 বছরের মধ্যে 50 তলা বাড়ি হবে, হাজার হাজার এই বস্তিবাসীকে পুনর্বাসিত করা হবে। আমি আগরতলাবাসীকে আমি স্বনির্বদ্ধ অনুরোধ করব, 1 বছর কেন, এই লাইট হাউস প্রকল্প শুরু হওয়ার আজকে প্রায় 4 বছর পেরিয়ে যাচ্ছে। কন্ট্রাক্টর কিছু কাজ শুরু করেছেন, এখন অর্থ সমাপ্ত করে সে কন্ট্রাক্টর কোথায় চলে গেছেন? সে বক্তৃতা তৎকালীন মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী বা আগরতলা মিউনিসিপ্যালিটির মেয়রের কাছ থেকে শোনা যায় না, এটা এখন ভূতের ভাষা। এবং সেখান থেকে যে কঙ্কাল সেখান থেকে বেরিয়েছে, শোনা যাচ্ছে এই লাইট হাউস তৈরি করার জন্য যারা বস্তিবাসী, যাদেরকে পুনর্বাসিত হওয়ার কথা, তাদের তো নাম নেই। সারা ত্রিপুরা রাজ্য থেকে লোয়ার ইনকাম গ্রুপ অর্থাৎ কম আয়ের লোকদের কাছ থেকে, যার কাছ থেকে যত টাকা পাওয়া যায় অর্থ আদায় করেছেন, তারাও এখন হাত রিকোয়েস্ট করছেন। 2, আগরতলা শহরে আপনারা বলুন গত 7.5 বছরে নতুন একটা ব্রিজ হয়েছে কিনা, 1 ইঞ্চি এরকম উড়াল পোল হয়েছে কিনা, রাস্তা সম্প্রসারিত হয়েছে কিনা, বিদ্যুৎ পরিকাঠামো উন্নতি করার জন্য কোন কাজ হাতে নেওয়া হয়েছে কিনা, কিচ্ছু হয়নি। আপনার এই রাধানগরের পাশেই লেক চমনি বাজার, সে বাজারগুলোর জন্য স্মার্ট সিটিতে পরিকল্পনা ছিল, বহুতল বাজার হবে। যারা খোলা আকাশের নিচে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটা স্থায়ী
সেরকম ব্যবস্থা করা হবে। এটা না করে সেখানে যারা 40, 50, 60 বছর ধরে ব্যবসা করে আসছেন, জবরদস্তি করে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে সারা দেশে বিজেপি সরকার যেরকম করছে, এখানেও সেই সংস্কৃতি নামিয়ে নিয়ে এসে এদের সর্বশান্ত করে দিয়েছেন। আর এদেরকে উচ্ছেদ করে নতুন নতুন লোকদের বসিয়ে এরা পকেটে কিছু পয়সা তারা ঢুকিয়েছেন। এই হলো স্মার্ট সিটি। পানীয় জল নতুন কোন প্রকল্প হয়নি। বামপন্থী ফ্রান্স সরকার কতগুলি প্রকল্প শুরু করে দিয়ে গেছেন, সেগুলো 7.5 বছরেও চালু করতে পারেনি। কিন্তু হাজার হাজার কোটি টাকা স্মার্ট সিটির নামে, জল জীবন মিশনের নামে, আরবান ডেভেলপমেন্ট নামে খরচ হচ্ছে। আগরতলা স্মার্ট হয়নি, ত্রিপুরা স্মার্ট হয়নি, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা স্মার্ট হয়নি, সাংস্কৃতিক ব্যবস্থার উন্নতি হয়নি, নতুন করে একটা হল নির্মিত হয়নি। কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক, হুমরা চুমরা, যারা নির্বাচনের জবরদখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেটর হয়েছেন, বিধায়ক হয়েছেন। তাদের কয়েকজন, আর তাদেরকে বৃত্ত করে যারা মন্ডলের নেতা হয়েছেন, পৃষ্ঠা প্রমুখ হয়েছেন, অল্প কয়েকজন। তাদের বাড়িঘর স্মার্ট হয়েছে, তাদের চেহারা স্মার্ট হয়েছে, তাদের অর্থ সম্পত্তি স্মার্ট হয়েছে। আর গোটা ত্রিপুরাজ্যের সাথে এই আগরতলা এখন নাগরিক পরিষেবা লাটে উঠে। এটা সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতিটি চৌমুনিতে সেখানে ট্রাফিক জ্যাম, পথচারীদের জন্য হাঁটার রাস্তা নেই, বাজারগুলো নর্দমা ক্লেরাক্ত, মানুষের নাবিশ্বাস। এই আগরতলা শহরের প্রতিদিন কয়েক লক্ষ মানুষ সারা ত্রিপুরাজ্য থেকে আসেন। এটা আসবে নাই, এটা সমস্ত নগরের চরিত্র এই জায়গাতে। তারা এখানে এসে কোন অভিজ্ঞতা নিয়ে, ভালো অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন না। এই রাজধানী শহরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের অন্য জায়গা থেকে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যারা চাকরি করেন, এদেরও সমপরিমাণ আজকে সেই অভিজ্ঞতা। আর তার সাথে মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেহারা আপনারা দেখেছেন। কদিন আগে কলেজে ভর্তি নিয়ে কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যক্ষদের ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দরজা লাঠি মেরে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে শাসক দলের তথাকথিত দেবতুল্য কার্যকর্তারা, যারা এইভাবেই স্মার্ট সিটির টাকায় যারা পুষ্ট হয়ে, যাদের অর্থ সম্পত্তি বৈভব স্মার্ট হচ্ছে, আইন শৃঙ্খলা এবং শিক্ষার যে পবিত্রতাকে তারা আজকে ভুলুণ্ঠিত করছে। এই শহরের আনাচে কানাচে, একেবারে শহরের প্রধান রাস্তায়, থানার নাকের ডগায় নারী নির্যাতন হচ্ছে, ছিনতাই হচ্ছে। একটি ক্ষেত্রেতেও অপরাধী ধরা পড়ে না, শাস্তি তো বহুদূর। যারা আক্রান্ত, লাঞ্ছিত, বঞ্চিত, নীরবে নিবৃতে চোখের জল ফেলা ছাড়া সারা ত্রিপুরাজ্যের মতো আজকে এখানে আগরতলা শহর, এখানে কোনো বিপরীত অভিজ্ঞতা নেই। নগর মানে, নগর শুধু রাজনৈতিক রাজধানী না, পৃথিবীর যে কোনো সভ্যতায়, যে কোনো দেশে, যে কোনো প্রান্তে রাজধানী মানে হলো অর্থনৈতিক কেন্দ্র, সামাজিক কেন্দ্র, শিক্ষার কেন্দ্র, সংস্কৃতির কেন্দ্র। সংস্কৃতি শুধু বিনোদন না, সংস্কৃতি শুধু গান বাজনা না, সংস্কৃতি
গোটা সভ্যতাকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার, সুনাগরিক করার, নতুন প্রজন্মের সাথে অতীতকে পরিচয় করে দেওয়ার, ঐতিহ্য সংস্কৃতির সাথে একটা সেতু তৈরি করার সংস্কৃতি হলো তার মাধ্যম। এই ত্রিপুরাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যখন ছিল, রবীন্দ্র, নজরুল, সুকান্ত, আরো নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শিশু থেকে বৃদ্ধ সমস্ত অংশের মানুষ, সেখানে আমাদের এই সামাজিক, ধর্মীয়, ভাষাগত নানা বৈচিত্র্যের মধ্যেও আগরতলা শহরগুলো মাতিয়ে থাকত সারা ত্রিপুরাজ্যের সাথে। রবীন্দ্র ভবন, সুকান্ত একাডেমি, টাউন হল, নজরুল কলাক্ষেত্র, তার বাইরেও পাড়ায় পাড়ায় 12 মাসে 13 পার্বণ না, তারও আরো দ্বিগুণ এরকম সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা হতো, যা সভ্যতা বিকাশের জন্য অপরিহার্য। আজকে এগুলো সমস্ত তামাদি হয়ে গেছে, অতীত হয়ে গেছে। আজকের সাংস্কৃতিক কেন্দ্র মানে হলো বছরে 2-1 দিন, লক্ষ নয় কোটি টাকা খরচ করে এই বিবেকানন্দ স্টেডিয়ামে, সেখানে বেলাল্লাপনা না, শ্রেয়া ঘোষালকে এনে এখানে অনেক মানুষকে টেনেছেন, আমরা তার বিরোধিতা করছি না, এটাও দরকার আছে। কিন্তু যে মানুষকে করতে পারে, মানুষের মনকে তৈরি করতে পারে, প্রকৃত মানুষ তৈরি করার জন্য যে ধরনের সুস্থ সংস্কৃতি আছে, আজকে কি আছে? নেই। আজকে সেরকম কোন কর্মসূচি রবীন্দ্র ভবনের, টাউন হলে, সুকান্ত বা নজরুল কলাক্ষেত্রে দেখা যায় না। আজকে নতুন সংস্কৃতি ওই হিন্দু রাষ্ট্র নির্মাণের নামে জয় শ্রীরামের স্লোগান দিয়ে, এটা ভগবান শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন করা নয়, আমরা তার বিরোধী না, কিন্তু এই সমস্ত স্লোগান তুলে কিভাবে সাম্প্রদায়িক বিভাজন, ধর্মীয় হিংসা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যায়, তার চাষ গোটা দেশের সাথে ত্রিপুরাজ্যে আজকে হচ্ছে। কেন এগুলো? কেননা ভারতীয় জনতা পার্টি, RSS পরিচালিত সরকার কি কেন্দ্রে কি রাজ্যে, তাদের লক্ষ্য এই বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা রাষ্ট্রের ক্ষমতা, রাজ্যের ক্ষমতা, নগরের ক্ষমতা, গ্রামের ক্ষমতা দখল করে জনগণকে শুধু নির্বাচনের সময়তে মিষ্টি মিষ্টি কথা বলে 5টা বছর শুধু তারা লুট করবে, দেশকেও, রাজ্যকেও, নগরকেও। কাজেই সে ব্যবস্থা কায়েম রাখতে গেলে পরে সুস্থ সংস্কৃতি, এটা তাদেরকে তাদের জন্য সহায়ক হবে না। শিক্ষা ব্যবস্থা যদি সেরকম ভাবে গড়ে ওঠে, এটা তাদের বিরুদ্ধে চলে যাবে। কাজেই আইন শৃঙ্খলা, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর মেরুদণ্ড, এটাকে ভেঙে চুড়ে সর্বনাশ করে দাও। আগে তার বিরুদ্ধে কোন সচেতন নাগরিক, কোন দেশপ্রেমিক নাগরিক চুপ থাকতে পারে না। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা সেই সুস্থ সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের রাজনীতি, আমাদের মতাদর্শ, আমরা সেই মতাদর্শের উপরে আমাদের পার্টির ভিত্তি আমরা করতে চাই। সেইভাবেই দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হোক আমরা চাই। সেই তাগিদ থেকে
ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের অভয়নগর অঞ্চল কমিটি সে উদ্যোগ গ্রহণ করেছেন। আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। জনগণের হয়ে, দেশের হয়ে, রাজ্যের হয়ে এ কাজ করতে গেলে পরে কিছু লোক যারা এই সমস্ত অরাজকতা থেকে খোলা জলে যারা মাছ শিকার করেন, এরা তো নাখুশ হবে নেই। এদের কামাই বাণিজ্য সংকুচিত হবে, তা স্বাভাবিক। তারা নানাভাবে বাধা সৃষ্টি করতে পারে, বাধা সৃষ্টি করছেও, কিন্তু অকুতু হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা জারি রাখতে হবে। এখানে আমাদের অঞ্চল সম্পাদক বলেছেন, গত এক পক্ষ কাল ধরে তারা যখন বিভিন্ন গলিতে গেছেন, পাড়াতে গেছেন, বিভিন্ন বাড়িতে গেছেন, জনগণের তরফ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। এটাই দস্তর, এটাই বাস্তব। কাজে আগামী দিনেও এইভাবে এই লড়াইকে, এই প্রয়াসকে জারি রাখার মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্য থেকে বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি নামক এই জঞ্জালকে দ্রুত, শুধু আগরতলা নর্দমা পরিষ্কার করলে হবে না, ড্রেনের সমস্ত এই পচা প্রতিগন্ধময় এই সমস্ত জলকে সরালে হবে না। এই ত্রিপুরাজ্যের রাজনীতি সংস্কৃতি থেকেও বিজেপি, ত্রিপুরা মথা, আইপিএফটি নামক জঞ্জালকে সরানোর জন্য এরকম কর্মসূচি নিয়ে আগামী দিন আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন এবং নিশ্চয়ই আমাদের এই প্রয়াসে আরো বেশি নাগরিক এতে সামিল হবেন, যারা নানা কারণে গত 7.5 বছরে চুপ করে বসে আছে, ঘরে বসে আছে, ভয়ে ডরে, তারাও আগামী দিন আসবেন এবং তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমার কথা বাড়াচ্ছি না। আমি আবারও আমাদের এই অভয়নগরের পার্টি এবং তাদের আহ্বানে যে সমস্ত নাগরিকরা, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, প্রবীণরা যেরকম ভাবে সাড়া দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, আদাব, খুলুমখা, ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি দিচ্ছে ডাক। আজকের গণ অবস্থান থেকে